আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি আজকে ব্র্যান্ড নিউ একটা বাইকের সাথে, যেটা হচ্ছে গিয়ে বাজাজের পালসার N250 অ্যান্ড দ্যাট ইজ দ্য নিউ ইউএসডি ভার্সন, যেটা সেই বাইকটার সাথে। আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 12:11, বেলা 12:11 বাজে। তো বাইকটা আমার না, বাইকটা নিচে হচ্ছে গিয়ে এক ভাই ব্রাদারের কাছ থেকে, সিয়াম ভাই, ওনার বাইকটা আজকে আমি নিছি। মোটামুটি একটু হোল্ডে রাইড করব এই বাইকটা, প্লাস একটু ডিটেইল আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করার ট্রাই করব যে বাইকটা কেমন চালাইতে। কারণ প্রিভিয়াসলি আমি আগে কখনো আসলে বাজাজের কোনো বাইক ওইভাবে চালাই নাই। বিশেষ করে এন সিরিজের বাইকগুলো আমার কাছে আসলে টোটালি নতুন। আমি এর আগে চালাইছি, একেবারে যে চালাই নাই তা না, টেস্ট রাইড দেওয়া হয়েছে। আসলে টেস্ট রাইডের ব্যাপারটা আপনারা সবাই জানেন যে ওইখানে আসলে ওইভাবে বোঝা যায় না একটা রাউন্ডে। সো আজকে যেহেতু বাইকটা আমার কাছে মোটামুটি হোল্ডে আছে, সো আমি আজকে ট্রাই করবো আপনাদের সাথে এই বাইকের ওভারঅল সব কিছু শেয়ার করার জন্য। বাজাজ পালসার N250 বাংলাদেশের ফার্স্ট 250cc সেগমেন্টের বাইক। যখন বাংলাদেশে ফার্স্ট লঞ্চ হয়, আপনার N250টাই লঞ্চ হলো প্রথমবার, বাট সেটা প্রিভিয়াস ডিজাইন ছিল, যেটাতে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এরকম। এখন তো পিছনের চাকাটা মোটা, সামনের চাকাও মোটা, ওটা চিকন চাকা ছিল। সো এই জিনিসটাকে পরবর্তীতে বাজার যেটা করে আপগ্রেড করে নিয়ে আসি, ইউএসডি সাসপেনশন, সামনে 110 সেকশনের ওয়াইডার টায়ার, পিছনে 140 সেকশনের ওয়াইডার টায়ার। সো আর হচ্ছে বাকি মোটামুটি বলতে গেলে অনেক কিছুই সেম আছে। আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা টোটালি চেঞ্জ হয়েছে, যেটা এখন ফুললি এলসিডি ক্লাস্টার। যেটা হচ্ছে এখানে বেশ কিছু ইনফরমেশন দেখা যায়। আমি জানি না রোদের মধ্যে কতটুকু দেখা যেতেছে, বাট এইখানে যেমন হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গজ, টাইম, ইঞ্জিন অফ দেখাইতেছে। এটা হচ্ছে গিয়ে মোড আছে বেশ কিছু। সো এটা ঘুরে ঘুরে কিছু মোড চেঞ্জ করা যায়। আর এটার বাইকটা ডেফিনেটলি ডুয়েল চ্যানেল এবিএস, বাট এটা সুইচেবল এবিএস দ্যাট মিনস যে আপনি একেবারে ডিরেক্টলি এবিএস সুইচ অফ করতে পারবেন না, বাট আপনি রাইডিং মোড হিসেবে এবিএসের বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারবেন। এটাতে 3টা রাইড মোড আছে, যেটা হচ্ছে 3টা রাইড মোড বলতে বেসিক্যালি 3টা এবিএস মোড। একটা হচ্ছে কি রোড, রেইন, আর একটা হচ্ছে অফ রোড। সো অফ রোডে গেলে সম্ভবত হচ্ছে কি একটা সার্টেন স্পিডের নিচে গেলে তখন এবিএসটা ফুললি এবিএসটা তখন কাজ করে না, মানে একেবারে আপনি ডিরেক্টলি সুইচ অফ করতে পারবেন না, বাট মোটামুটি কাজ করে আর কি। একটা ইঞ্জিনটা মোটামুটি বেশ বড়, 249cc একটা বড় ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করতে পারে 24.6 বিএইচপি বা 1 বিএইচপি অ্যাট 8000 আরপিএম। আর হচ্ছে গিয়ে এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে গিয়ে আপনার 21.5 অ্যাট 6000 আরপিএম। যেটা যদি কাগজে কলমে বলি, মোটামুটি ডিসেন্ট পাওয়ার। আমি বলবো না যে 250সিসির মধ্যে অনেক ফাস্টেস্ট বাইক, যেটা তো ফাস্টেস্ট বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, বাট এই পাওয়ারটা মোটামুটি বাংলাদেশে মানে যেই কটা 250সিসির বাইক আছে মোটামুটি একটা ডিসেন্ট পাওয়ার। বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 14 লিটার, একেবারে 14 লিটার তেল ঢুকবে এটাতে। আর এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি সম্ভবত হচ্ছে গিয়ে 1.4 লিটার মনে হয়, মোস্ট প্রবাবলি 1.4 লিটারের মতো হবে, মানে 1.5 লিটারের মতো তো ইঞ্জিন অয়েল লাগে এটাতে। আপনার বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী আপনার 2টা বোতল লাগবে, মানে একটা বোতল ফুল লাগবে আর একটা বোতলের অর্ধেক লাগবে। আর এই জায়গায় দেখতেছি বাজাজের একটা মনে হয় ফটো সেশন অলরেডি চলতেছে, আই এম নট শিওর। সো এখানেও দেখলাম যে বাজাজের ফটো সেশন চলতেছে এই সাইডটাতে। আর আমিও চলে আসছি বাজাজের ফটো সেশন করার জন্য। সিটিং আর্গোনমিক্সের কথা বলি, বাইকে বসার পরে যেটা আমার কাছে ফিল হয় সেটা হচ্ছে বাইক অ্যাজ ইউজুয়াল পালসার N250তে যেরকম লাগে আগের মতোই আছে। আগেও N250তে আমি বসছি। তো যদি আমি হ্যান্ডেল বারের কথা বলি, হ্যান্ডেলটা আপরাইট বাট নট দ্যাট মাচ। N250 বা মানে আপনি যদি এফজেড থেকে আসেন তাহলে এটা মনে হবে চালানোর পরে একটু সামনের দিকে লিন হয়ে চালানো লাগতেছে আর কি। সো একটু লিন হয়ে চালানো লাগে, এই তো। আর মোটামুটি সাসপেনশন আমি যতটুকু চালায় আসছি এখন পর্যন্ত, সাসপেনশন ইজ ভেরি মাচ সফটার সাইড। সিটের কুশনিংও ভালো আছে। রাইডারের সিটটা অ্যাটলিস্ট বুঝতে পারতেছি, বাট পিলিয়ন সিটটা আসলে বোঝা যেতেছে না। পিলিয়ন সিটটা হচ্ছে গিয়ে কী বলে কেমন হবে, বাট আমি যতটুকু মনে হয়েছে যে এটাও সফট হবে, সফটার সাইডেই আছে। তো চলেন সামনে আগাই, আর হচ্ছে বাকি কথাগুলো যেতে যেতে শেয়ার করি। ও এখানে আছে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, যেটা এটাও দেখায়। সো মোটামুটি ওভারঅল ইনফরমেশন যেটুকু যা লাগে সবই বাইকে দেওয়া আছে। আর ইঞ্জিনের সাউন্ডটা বেশ
ইঞ্জিন সাউন্ডটা বেশ বুমে একটা সাউন্ড এখানে প্রডিউস করে। তো আজকে একটা মজার ঘটনা হইলো যে আমি আসলে এই জায়গাটাতে আসছি, আর ওনারাও দেখতেছে যে এখানে বাজাজের ফটো সেশন করতেছে বা ভিডিও শ্যুট করতেছে। রহিম, এই ভাইয়ারা ডাকলো। সো না, আমি এই জায়গায় শ্যুট করতেছিলাম, হঠাৎ করে নোটিস করলাম। ঠিক আছে ভাই, আপনার কাজ করেন। ওকে 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 ওকে। রহিম, বাইকের মানে ইনিশিয়াল এক্সেলারেশন কথা যদি বলি, আমি যেহেতু FZ25 চালাই পার্সোনালি এবং অনেক দিন ধরে চালাইতেছি, সো আমার কাছে যেটা মনে হয়েছে ইনিশিয়ালি সেটা হচ্ছে এটা একটু পাওয়ারফুল ওটার চাইতে। মানে আগেরটার টর্ক যেটা ছিল 20.5 মনে হয় FZ-এ, এটা 21.5, ধরুন 0.1। সো 0.1-এর হচ্ছে কি একটা ডিফারেন্স আছে এই জায়গাটাতে। তো বাট ওই 0.1টা, ওই টর্কটা আসলে ইমিডিয়েট ফিল করা যায় বাইকে, যে টর্কটা বেশি এটা রিয়েলি ফিল করা যায়। আর ব্রেকিং বাইট এই বাইকের অস্থির, আমার মনে হয় সেগমেন্ট বেস্ট ব্রেকিং সিস্টেম এটাতে ইউজ করা হয়েছে। ওকে, একটা জিনিস আমি বলে রাখি, এই ভিডিওটা কিন্তু পেইড না। বাইকটা আমি যেহেতু আগে শুরুতেই বলছি ভাই ব্রাদারের কাছ থেকে নিছি, তো আর আমি কোনো চ্যানেলও প্রমোট করি না, মানে কোনো পার্টিকুলার ব্র্যান্ড প্রমোট করি না, কোনো ব্র্যান্ডের সাথে আমি অ্যাফিলিয়েটেডও না। সো আমি যেটা বলতেছি জাস্ট আমার রাইডিং পার্সপেক্টিভ থেকেই বলতেছি সব কিছু। ওকে, নাও আমি একটু মোটামুটি ওপেন রোড পাইছি যেখানে আই ক্যান পুশ, বাট তারপরও যেটা হচ্ছে এখানে কিছু বাধা বিপত্তি আছে। এই বাইকে যেটা হচ্ছে ভাইব্রেশন আছে, বাট এই ভাইব্রেশনটাকে আমি একটু ইগনোর করতে পারতেছি এই সেন্সে, যদি আমি FZ25-এর সাথে কম্পেয়ার করি। যদিও আসলে এই ভিডিওতে কম্পারিজন করাটা উচিত না, কারণ এটা solely আমি বলতে গেলে যে এই বাইকের মানে ইমপ্রেশনের কথাই বলি, তারপরে যা শুধু ফর সাম রেফারেন্স আমি একটু টানতেছি, যেহেতু আমি দুইটা বাইকই ইউজ করে আসছি। সো ওইটা তো ভাইব্রেশন আছে, এটা তো ভাইব্রেশন আছে, ইভেন জিক্সারও ভাইব্রেশন আছে। বাট FZ-টা আমার কাছে সামটাইমস মনে হয় যে আমি মানে ভাইব্রেশন যে পরিমাণ প্রডিউস করতেছে ওই পরিমাণ বাইকটা আগাইতে চাইতেছে না। বাট এইটা মনে হচ্ছে আমি থ্রটল দিতেছি, থ্রটল ওপেন করতেছি, বাইক ভাগতেছে, প্রায় 90 চলে আসছে আমার এইখানে স্পিড। and this bike feels really smooth. uneven patch আছে রোডের, বাট আমি একটু জোরেই টানে দেখলাম যে বাইকটা আসলে সাসপেনশন ফিডব্যাকটা কেমন। বাট টু বি ভেরি অনেস্ট, এই বাইকের সাসপেনশন ফিডব্যাক ইজ রিয়েলি স্মুথ। ইনফ্যাক্ট আমার FZ25-এর সাসপেনশন একটু হার্ড, মানে ওইটার চাইতে যদি এটা বলি, এটা আমার কাছে একটু মনে হচ্ছে যে সাসপেনশনটা একটু বেশি মানে খেলতেছে আর কি। আর সিটের কমফোর্টেবল, সিটিং কমফোর্ট বেশ ভালো। একটু আগে আমি যেটা বলতেছিলাম যে আসলে বাইকটাতে একটু ঝুঁকা বসা লাগে, ট্রু, বাট এখন পর্যন্ত যতটুকু চালাইছি আমার কাছে খুব একটা মানে আনকমফোর্টেবল সিচুয়েশন বা মনে হচ্ছে না, মানে আমি অনেক ঝুঁকা চালাইতেছি এরকম কোনো কিছু ফিল হইতেছে না। যতক্ষণই চালানো হয়েছে এই বাইক, মোটামুটি আমার কাছে এখন বেশ একটা কমফোর্টেবল পজিশন এরকমই লাগতেছে। মানে আমি বলতে পারেন যে বাইকটার সাথে একটু সিঙ্ক আপ হয়ে গেছে অলরেডি। আর এটার রিয়ার ভিউ মিররটা বেশি ওয়াইড, এটা মাঝে মধ্যে মানে একটা জায়গায় ভালো এই সেন্সে যে অনেক কিছু দেখা যায় সামনে পিছনে, কিন্তু প্রবলেম আছে একটা, সেটা হচ্ছে গিয়ে চিপা দিয়ে ঢুকতে গেলে একটু প্যারা খাওয়া লাগে। মানে যেহেতু বেশি ওয়াইড, সো মানে হ্যান্ডেলের চেয়েতেও বেশি ওয়াইড আর কি, তো লাইগা যায় সামটাইমস।
ওকে, চলে আসছি আমি হচ্ছে 300 ফিটে। সো বরাবর মতো দিস ইজ মাই ফেভারিট রোড, বাট যদিও এখন এই রোডে বাইক চালানোর সময় একটু কেয়ারফুল থাকা লাগে, এক্সট্রা কেয়ারফুল, বিকজ পুলিশ থাকে, স্পিড লিমিট আছে একটা, বাট এই টাইমে থাকার কথা না পুলিশ, যেহেতু দুপুর টাইম, তো দুপুর টাইমে আসলে পুলিশ থাকার কথা না। তারপরেও বাইকটা মোটামুটি ভালোই পুশ করতেছি, যতটুকু পারে পুশ করতেছি আমি। আর এখন ভাইব্রেশনটা ফিল করা যেতেছে, এখন ভাইব্রেশন ভালোই ফিল করা যেতেছে আর কি। আমি 93-তে 94-এ ক্রুজ করতেছি, অ্যাট প্রায় 6000 RPM এর কাছাকাছি আছি। আর আমি কনসিস্টেন্টলি 5500 RPM-ই ধরে আছি, 550 RPM অ্যাট 5th গিয়ার। স্লাইটলি ভাইব্রেশন পাচ্ছি, স্লাইটলি না, বেসিক্যালি ভাইব্রেশনটা পাচ্ছি হচ্ছে আমার হাতে। 100-এর উপরে যাই নাই, আমি মোটামুটি স্পিড লিমিটের মধ্যেই আছি। 90, যদি এখানে স্পিড লিমিট 80, বাইকের জন্য 60, আমি স্টিল ওভার স্পিডিংয়েই আছে বলা যায়। একটু পুশ করবো আমি। না, 114-15 উঠা যায়, ইজিলি উঠা যায়। খুব একটা প্রেশার নেয় না ইঞ্জিন, খুব একটা প্রেশার নেয় না, পুশ করলে উঠা যায়। তবে ওভারঅল ইঞ্জিনের যে রিফাইনমেন্টটা, এটা আমার কাছে আমার নিজের FZ25-এর চাইতে একটু বেটার লাগতেছে। সামনে মনে হয় স্পিড ব্রেকার আছে, আমি কী করে দিই। এই জায়গাগুলোতে বিকালে চেকপোস্ট বসে, সো বিকালবেলা আসলে যারা আসবেন এই জায়গাটাতে একটু কেয়ারফুল। FZ25-এ মাইলেজ পাই আমি মোটামুটি সিটিতে 32 থেকে 33, বা ধরেন 31 থেকে 33-এর মধ্যে। হাইওয়েতে থাকে আমার হচ্ছে অ্যারাউন্ড মানে 38 থেকে 40-42 থাকে। বাট এটাতে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু রাইড করে আসছি, আমাকে মিটারে দেখাইতেছে এভারেজ ফুয়েল কনজাম্পশন হচ্ছে 28। সো আমি ধরে নিচ্ছি এটা হয়তো সিটিতে 28 যাবে, ইন সাম কেস হয়তো 26-27 মিনিমাম, আর হাইওয়েতে হয়তো বা 30-32 পর্যন্ত যাইতে পারে আর কি। এই বাইকের অফরোড ক্যাপাবিলিটি খারাপ না, মানে সাসপেনশন, আমি একটু আগেও যেটা বলতেছিলাম যে সাসপেনশন বেশ সফট আছে, বাট সিট হাইটটা একটু বেশি এই বাইকের, যেটা আমার কাছে মনে হয় ভাঙাচোরা রাস্তায় গেলে যারা শর্ট রাইডার আছেন তাদের একটু হইলেও প্রবলেম হতে পারে, কারণ এটা সিট হাইট মনে হয় সম্ভবত 810 মিলিমিটার। আর নর্মালি আমাদের যেসব বাইক আমরা ইউজ করি, যেমন FZ বা জিক্সার, এগুলো সিট হাইট থাকে 785 থেকে 790, এর মধ্যেই থাকে মোস্টলি। এই বাইকে আমি আরেকটা ফিচার যেটা এখন পর্যন্ত একটু ফিল করছি ভাঙা রাস্তায়, সেটা হচ্ছে গিয়ে ট্র্যাকশন কন্ট্রোল। এই বাইকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রাইস পয়েন্টটা আসে, ওই প্রাইস পয়েন্টে এটাতে যে ফিচার আছে, মোটামুটি এমন কোনো ফিচার নাই যে এই বাইকে নাই, মানে সব ফিচারই আছে বলতে গেলে। খালি এই মিটারটা যদি এটা জায়গায় TFT মিটার হয়ে যেত, যেটা আপকামিং নেক্সট জেনারেশন পালসারে হয়তো আমরা দেখবো, তো তখন হয়তো বা জিনিসটা আরেকটু দেখতে জোস হবে আর কি। তো মোটামুটি বলা যায় যে ইন্ডাস্ট্রি কি মানে সেগমেন্ট ওয়াইজ এই বাজেটে এটার ফিচার মানে মোটামুটি ভরপুরই আছে। ওকে, পালসার N250টা নিয়ে চলে আসছি হচ্ছে এইরকম একটা বিউটিফুল লোকেশনে। সো আমি একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করে নেই, মানে বেশি ডাউন হয়ে যেতে পারে। এই রোডটা খুব সুন্দর, এই এলাকাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু মাটির ঘরের রাস্তা আর কি,
মাটির ঘরের রাস্তা বলতে মাটির ঘর নামে একটা রেস্টুরেন্ট আছে, ওই রোডটা দিয়ে ঢুকলে এদিক দিয়ে ঘোড়াশাল হয়ে বের হওয়া যায়। তো বাট জায়গাটা বেশ ভালোই, মানে রাস্তাতে এর আগেও আমি চালাইছি, খুব সুন্দর সিমসাম রাস্তাও বেশ স্মুথ। গ্রামের রাস্তা যেরকম কিছু এলাকার রাস্তা আছে না, খুব সুন্দর, তো এরকম। বিশেষ করে এই বট গাছের এই জায়গাটা, এটা তো অস্থির। এখানে তো ঢুকলে নাই হয়ে যাবে মনে হয়, ঢুকলে গাড়ি নিয়ে ঢুকলে একবারে আউলায় যাবো, দরকার নাই। এই জায়গাটা অনেক সুন্দর, বাম পাশটাতে অনেক গাছালি, একটু অনেকটা কাইন্ড অফ জঙ্গলের মতন, কিন্তু জায়গাটা বেশ সুন্দর, স্মুথ রাস্তা। আমি এই রাস্তায় এর আগে একবার আসছিলাম, সেটা হচ্ছে এর রাস্তা একবার না, বেসিক্যালি দুইবার আসা হয়েছে। লাস্ট টাইম যখন আসছিলাম অনেক রাতে, আমরা কিশোরগঞ্জ গেছিলাম নিকলি থেকে আসার সময় আমরা রাতে এই রাস্তাটা দিয়ে ঢুকছিলাম। ওরে এক্সপিরিয়েন্স ছিল, ঘুরি বৃষ্টি, তার উপর এরকম নির্জন রাস্তা, মানে একটা লোকও নাই, কুকুরও নাই রাস্তায়, মানে খুব ভয়। আর যে টাইমে আসছি তখন আমার সাথে FZ-V3 ছিল, তো ওই দিনটা এখন মনে পড়তেছে, কি রে ভাই, মানে সেদিন যে অবস্থা, মানে বাইক খিচায় টানছি, যতটুকু খিচায় টানা, মানে আই মিন পিছনে যাতে কেউ না থাকে। রাস্তাটা কিন্তু সুন্দর, দুই পাশে দেখেন প্রায় গ্রামীণ একটা ভাব আছে, অন্যরকম, পুরাই অন্যরকম। আমি সামনে আর বেশি দূর যাব না, তারপরে আমি আবার হয়তো অন্য রুট ধরবো। সামনে থেকে দেখি একটা জায়গায় গিয়ে ইউটার্ন নেব। বাউল আশ্রম, এই গাড়িগুলো না থাকলে একটু টাইনা যাওয়া যেত, সামনে গাড়িগুলোর জন্য টানতে পারতেছি না, আর প্রচুর বাঁক আছে, দেখা যাবে ওভারটেক করতে গেলে আসলে উল্টা সাইড থেকে কিছু চলে আসলে সেটা টু মাচ রিস্কি, তো এই জন্য আসলে আস্তে ধীরেই চালাইতেছি। বাট এই যে গাছের সারিগুলো জায়গাগুলো দেখতেছেন, জায়গাগুলো কিন্তু সেই হালকা রোদ আছে। আমি যদিও ডার্ক ভাইজার পরা, আমার কাছে একরকম লাগবে, ভিডিওতে তো অন্যরকম লাগতে পারে। হায়ার সিসিতে সবচেয়ে বড় জিনিস যেটা, মানে আপনাকে প্রচুর পরিমাণ কনফিডেন্স দেবে ওভারটেকিংয়ের সময়, যেটা আমি আসলে টপ স্পিড লাভার না, আমি আসলে টপ স্পিড লাভার না। তো আমার কাছে আসলে টর্কটা অনেক বেশি ম্যাটার করে, যাতে আমি হাইওয়েতে গেলে, যদি হাইওয়েতে খুব বেশি যায়, অনেক প্রো রাইডার, আমি ব্যাপারটা এরকম না, আমি স্টিল অনেক কিছু আমার লার্নিং বাকি আছে। তারপর আমি যেটুকু চালাইছি বা যতবার গেছি, আসলে হাইওয়েতে টর্কটা অনেক বেশি ম্যাটার করে, যাতে ইজিলি কোথাও থেকে বের হয়ে যাওয়া যায়।
ওফ, অনেকক্ষণ বাইক চালাইছি মোটামুটি, এখন সময় হচ্ছে 1:15। আর এই হচ্ছে অবস্থা বাইকের। বৃষ্টি পড়ছিল সকালবেলায়, সো ওই সময় আর আসলে ভিডিও করতে পারিনি, ফার্স্ট ভিডিওটাতে দেখাইছি। এখন আছি হচ্ছে গিয়ে রূপগঞ্জের আশপাশে কোথাও, এটা সরি রূপগঞ্জ না, এটা হচ্ছে গিয়ে কালীগঞ্জ, তুমুলিয়া, সেন্ট মেরিস প্রাথমিক বিশ্ববিদ্যালয়, সরি প্রাথমিক বিদ্যালয়, নট বিশ্ববিদ্যালয়। সো এই জায়গাটাতে আছি। এখন দেখি, এখন আমি আবার ব্যাক করব ঢাকার দিকে। সো মোটামুটি অনেক কিলোমিটারই চালানো হয়ে গেছে আমার এখন পর্যন্ত। এটা আসলে আমি কাউন্ট করি নাই কত, পরে লাস্টে ভিডিও শেষে দেখাবো। আর এখন পর্যন্ত বাইকে টোটাল মাইলেজ দেখাইতেছে হচ্ছে গিয়ে, দেখি দিই, অ্যাভারেজ 29 কিলোমিটার দেখাচ্ছে পার লিটার। সো আসলে মাঝখানে যেহেতু আমি অনেকটা কিলোমিটার চালাই আসছি, অ্যারাউন্ড তো কত হবে, 25 কিলোমিটার 30 কিলোমিটার তো চালাইছি মোটামুটি। রহমানুর রাহিম, এখন ব্যাক করব। ওকে, মোটামুটি তো বাইকের সম্পর্কে পজিটিভ বেশ কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করলাম। এখন চলেন কিছু নেগেটিভ জিনিস শেয়ার করি। যদি এখন পর্যন্ত এই বাইকে যতটুকু আমি চালাইছি বা যেটুকু চালাইছি, এত অল্প সময় আসলে নেগেটিভ কোনো কিছু মানে বলাটাও আসলে ডিফিকাল্ট এই বাইকের, বা খুঁজে বের করাটাও ডিফিকাল্ট। তারপরও মোটামুটি যেটা আসলে ইন্টারন্যাশনাল যে রিভিউগুলো আছে বাইরের, ইন্ডিয়ার যে রিভিউগুলো, ওইগুলোর কথাই যদি বলি, তো আসলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে এই বাইকটা আপনারা নিতে পারেন যদি আপনি ঢাকাতে থাকেন। মানে কারণ এই বাইকের মানে যেটা হচ্ছে বাজাজের মেইন প্রবলেমটা হচ্ছে আফটার সেল সার্ভিসে, ওদের সার্ভিসিংটা খুব একটা ভালো না, আর বাইকের রিসেল ভ্যালু অনেক কম বাজাজের। সো বাজাজের যদি বাইক আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে গিয়ে ঢাকায় থাকলে, ঢাকা এই মিরপুর 60 ফিট থেকে যে সার্ভিস সেন্টারটা আছে বাজাজ ফেয়ার, ওইখান থেকে আপনাকে সার্ভিস করতে হবে। সো আপনি ওইখান থেকে করলে মোটামুটি সবচেয়ে বেস্ট সার্ভিসিংটা আপনি পাবেন ওইখানে। আর টুকিটাকি কিছু প্রবলেম যেমন হচ্ছে বাইকের শুনছি আমি, এবার জানি না এই পার্টিকুলার মানে নতুন ইউনিটগুলোতে আছে কিনা, বাট প্রিভিয়াস ইউনিটগুলোতে যে ঝামেলাগুলো ছিল সেটা হচ্ছে কি ইসিইউতে প্রবলেম হইতো। ইসিইউতে মানে বাইক স্টার্ট নিতে চায় না মাঝে মধ্যে, এরকম আছে, বাইকের ব্যাটারি বসে যায়, ইসিইউ নষ্ট হয়ে যায়। তো যদিও এটা ওরা ওয়ারেন্টি ক্লেম করে ওরা এই জিনিসগুলো সলভ করে দিছে, বাট তারপরেও এটা অনেকের জন্য একটা মেজর ডিল ব্রেকার যারা ঢাকার বাইরে থাকেন। আবার দেখা যায় এই বাইকের সার্ভিসিংও সবাই আসলে ভালো পাবেন, আপনি বাইরে থেকে করতে পারেন, বাট যেহেতু আপনি এই বাইক নিতেছেনই, আপনার এই জিনিসগুলো কিছু মানে যদি কেউ নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনার মাথায় রাখে তারপর নিতে হবে আর কি। FZ25-এ যখন আমি হর্নের থেকে শিফট করি, আমি সবচেয়ে বেশি মিস যেটা করছি সেটা হচ্ছে স্লিপার ক্লাচ। মানে স্লিপার ক্লাচটা আমি অনেক মিস করি। এই বাইকে তো স্লিপার ক্লাচ আছে, আমার এখন সেই ওই দিনগুলোর কথা মনে পড়তেছে। FZ25-এ যে আমার আসলে স্লিপার ক্লাচ নাই। আর এই রাস্তাটা আমাকে সেই একটা ফিল দিছে, মনে হচ্ছে কিছুই বলি না, চুপচাপ থাকি আর রাস্তা দিয়ে বাইক চালাই। চলে আসছি হাইওয়েতে, এর ভিতরে একটা রাস্তা আছে।
মাঝখানে একটু রাস্তা ভাটকায় গেছিলাম, অন্য একটা রাস্তাতে ঢুকতে নিয়েছিলাম, পরে রাস্তার অবস্থা বেহাল। পরে মনে হলো ভাই ব্রাদারের বাইক শুধু শুধু কাদা কোদার মধ্যে নামাবো না, এই জন্য আবার গিয়ে ব্যাক করতেছি। এখন দেখি ভালো রাস্তা দিয়ে ঢুকতে হবে আর কি। বাংলাদেশে N250 অনলি একটা কালার লঞ্চ করা হয়েছে, হুইচ ইজ ব্ল্যাক। আর এটা ছাড়া এটার আরও 2টা কালার আছে যেটা বাংলাদেশে লঞ্চ করা নাই। ইন মাই পার্সোনাল মানে আমার কাছে রেড কালারটা খুব ভালো লাগে। এটার যে রেড কালারটা আছে ওইটা আমার কাছে খুব এগ্রেসিভ লাগে। সো রেড কালার আমি বেসিক্যালি যখন মানে হর্নেট কিনি তখন এই বাইকটা মার্কেটে অলরেডি চলে আসছে, ওদের ওয়্যার হাউসে ছিল, বাট ওরা ক্লিয়ার করতেছিল না ডিউ টু ওদের নাকি পুরনো লট এখনও বিক্রি হয় না। এই জন্য তো ওই সময় যদি ওই হর্নেট মানে এই বাইকটা রিলিজ হইতো তাইলে ফর শিওর ছিল যে আমি হয়তো হর্নেট নিতাম না। আমি কোনো আসলে তখন অন্য কোনো অপশন না পায়া হর্নেট নেই, বলতে গেলে বাইক চেঞ্জ করা লাগবে, এই জন্য হর্নেট নিচ্ছিলাম আর কি। কিন্তু পরে তো হর্নেটের সাথে সাথে জার্নি খারাপ ছিল, বাট এই বাইকটা নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি এই বাইক ছিলই না মার্কেটে। আর তখন FZ25 যে নিব, FZ25এরও মোটামুটি প্রাইস অনেক বেশি ছিল, যেটা আমি পরবর্তীতে যখন কিনছি তখন বেশ মানে মার্কেট প্রাইস যেটা ছিল সেটার চেয়ে অনেক কমে আমি নিতে পারছিলাম। তো ওটা একটা মোটামুটি তখন যখন নিচ্ছি তখন একটা বেটার ডিল ছিল আর কি। বাট ওই যে বললাম যে যখন হর্নেট কিনছি তখন এই বাইকটা মার্কেটে অ্যাভেলেবেল না, আর যদি আমি FZ25 কিনতাম সেটাও আসলে অনেক বেশি টাকা দিয়ে কিন্তু ওটা পেপার সহ প্রায় আমার 4 লাখ ধরেন যে প্রায় 25-30 হাজার টাকা পড়ে যেত আমার। এই এক্সপ্রেসওয়েটা খুব সুন্দর, বাট এই এক্সপ্রেসওয়েতে বাইক উঠতে দেয় না, বাট আমি দেখতেছি সামনে থেকে ঘুরতে যেন একটা বাইক চলে আসছে, আমি জানি না কেমনে উঠছে উনি, বাট একটা বাইক দেখতেছি আমি এখানে। আর এই বাইকটা সবচেয়ে ভালো জিনিস যেটা লাগতেছে মানে সাসপেনশন ফিডব্যাকটা এত জোস, মানে আমি লিটারালি লাফায় যেতেছি, মানে লাফায় যেতেছি বলতে ইন কমফোর্টেবল ওয়ে, ডেফিনেটলি নট আনকমফোর্টেবল ওয়ে। আমি 300 ফিটের ভিতর দিয়ে পূর্বাঞ্চলের ভিতর দিয়ে ঢুকছি, বিকজ নাইলে দেখা যেত কি, আচ্ছা এই রাস্তাটা আমি এর আগেও আসছি একবার, ওদিকে ঢুকবো। ডান দিক দিয়ে বেরোর যাবে। আমি পূর্বাঞ্চলের ভিতর দিয়ে ঢুকছি কারণ ওই পাশটাতে রাস্তা প্রচণ্ড পরিমাণ ভাঙা আর কাদা, দ্যাটস ওয়ে আসলে দিক দিয়ে ঢুকছি। এখন রাস্তা মোটামুটি চিনতে পারছি। এর আগে এই জায়গাটাতে একবার আসলাম, আসলে পূর্বাঞ্চলের সব এলাকা মানে রোড ঘাট আমার আসলে পরিচিত না, আমি আসলে একটু হারায় যাই লিটারেলি এইদিকে। অনেকে আছে যেমন MSI ব্লগ, এর ব্লগের মাঝে মধ্যেই শুনতাম মনে একটা কথা বলতো, ওনারা নাকি সব রাস্তা মুখস্থ এলাকার। আমার অবশ্য সব রাস্তা মুখস্থ না। 1 2 3 4 5 কোন জায়গায় চলে আসছি আল্লাহ জানে, সোজাই যাই।
মেক ইউ টার্ন বল কি? আমি খালি স্ট্রেট যেতেছি, ডানে বামে কোথাও ঢুকতেছি না। ওকে, লাস্ট প্রায় হচ্ছে 2 ঘন্টা যাবত এই বাইকটা চালাইতেছি। মোটামুটি ভাঙা চোরা যা পাইছি, সিটি হাইওয়ে, মানে আই মিন ঢাকা সিটির মধ্যে হাইওয়েতে, কান্ট্রি সাইডে, মানে সব জায়গায় মোটামুটি টেস্ট করছি। অ্যান্ড দিস বাইক পারফর্মস ভেরি ওয়েল। যদিও কিছু মিথ আছে, মিথ কি আসলে, যদিও কিছু জিনিস আছে, যেমন এই বাইকটা মনে হয় যে একটু আনস্টেবল লাগে সামটাইমস, সব সময় না, সামটাইমস। মানে আই মিন একটু যখন ধরেন একটু ভাঙাচোরা রাস্তা বা যখন হালকা এই যে যেমন একটু জাম্প করব, তো এই টাইপের জায়গাগুলোতে এই বাইকটা একটু আনস্টেবল লাগে, নাথিং এলস। বাট সেটা খুব বেশি স্কেয়ারি এরকম কোনো কিছু না। আর স্পিড মানে টর্ক তো ডেফিনেটলি একটু বেশিই হবে, কারণ যেহেতু এটার পিএইচপি বেশি, এটা মনে হয় 147 কিলোমিটার পর্যন্ত ওঠে। সো আর সরি 145 বা 143 কিলোমিটার পর্যন্ত ওঠে। আমি যে FZ25টা চালাই ওটা 137 পর্যন্ত ওঠে। ওইটা টর্ক আর এটা টর্কের সাথে যদি কম্প্যারিজন করি তাইলে বলতে হবে যে এটা টর্ক একটু বেশি, এটা ফিল করা যায়। আর বাইকটার ইঞ্জিনটা নিয়ে যেহেতু মানে বাজাজ কাজ করছে বা করে রেগুলারলি, সো এই ইঞ্জিনটা FZ25-এর চাইতে বেশ রিফাইন। এই সেন্সে যে রিফাইন হচ্ছে গিয়ে আই মিন মানে কি বলবো এটাকে, আমারটা তো বাইক আসলে বেশি পুরনো বাইক, আমার FZ25টা বেশি পুরনো। তো আসলে ওইটার ইঞ্জিন নিয়ে ওরকম কোনো কাজ হয় নাই, বা কোম্পানি আসলে ইন্ডিয়াতে ওই বাইকটা মানে ডিসকন্টিনিউ করে দিচ্ছে বলতে গেলে, বিকজ MT-15 সেল করার জন্য। FZ25 কিন্তু ইন্ডিয়াতে যারা ইউজ করছে তারা এখনও চায় যে FZ25 আবার রিটার্ন করুক, কিন্তু ইয়ামাহা যাই না ইন্ডিয়ায় সেটা আনবে কিনা, ওটার আপডেট একটা মডেল আছে, ওই মডেলটাও যদি আনতো তাহলে বেশ ভালো হইতো। বাট আনফর্চুনেটলি হয়তো আমরা ওই মডেলটা দেখবো না। তো এই হচ্ছে অবস্থা। আর এখন ওয়েদার বেশ ক্লিয়ার, আকাশটা রোদ আছে ডেফিনেটলি, বাট আকাশে মেঘও আছে। আর এই রোদটা মানে ভাল লাগতেছে, কেন জানি ভাল লাগতেছে, কারণ এই যে গাছগুলোর উপরে রোদটা পড়তেছে, একবার একটু ঝিলিক ঝিলিক দিতেছে সব কিছু, লাইক ঝিলিক 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 সামথিং লাইক দ্যাট। এই বাইকটাতে একটা জিনিস নাই, সেটা হচ্ছে কি আর রাইড বাই ওয়্যার টেকনোলজি, যেটা এই জিনিসটা নাই। এটা নর্মাল থ্রটল কেবল দ্বারা ওই মনে হয় সম্ভবত অপারেট হয়, আমি যেটুকু দেখছি। আর যেমন আমার FZ25-এর থ্রটল কেবল 2টা, এটাতে মনে হয় একটা খুব সম্ভবত থ্রটল কেবল। বাট রাইড বাই ওয়্যার থাকলে হয় কি যে আপনার মানে ইনপুট ল্যাগ হয় না, কারণ যেহেতু এটা ইলেকট্রনিক্যালি কাজ করে, সো আপনি যতটুকু ইনপুট দেবেন অতটুকুই আউটপুট দেবে আপনাকে, এবং সেটা খুব বেশি প্রিসাইজলি আউটপুট দেয়। গতকালকে জায়গাটাতে একটা মাইক্রো আগুন লেগে গেছিলো, গতকালকে দেখছিলাম আর কি। আর আমিও ট্রাই করতেছি একটু সামনের দিকে ই করার জন্য, কারণ বৃষ্টি পড়তে পারে এনি টাইম বৃষ্টি পড়তে পারে। বাইকটাকে যতটুকুই পুশ করতেছি মনে হচ্ছে এটা যাইতেছে। আমি স্টিল আরপিএমটাই মেনটেন করতেছি, 6000 আরপিএমের উপরে যাইতেছি না, বিটুইন 6000 আরপিএমটাই মেনটেন করতেছি। যদিও এটা আসলে হায়ার সিসি বাইকের জন্য বলতে গেলে ব্রেক ইন পিরিয়ড যে ব্যাপারটা আছে,
5000 to 6000 RPM মেনটেন করলে হয়, বাট এইসব বাইকে 5000 RPM হিট করা বা 6000 RPM হিট করা মানে আপনি ক্লোজ টু 100 কিলোমিটার স্পিড। এখন আকাশে যে একটু অন্ধকার হয়ে গেল, এখন সময় বাজে হচ্ছে এক্স্যাক্টলি দুপুর 2টা। আচ্ছা, আরও কিছু জিনিস একটু আপনাদেরকে অ্যাড করি। আমরা তো আসলে কমফোর্ট বাইক বলতে আসলে ইয়ামাহা এফজেডকেই বুঝি। FZ25 বলেন, FZ-V3 বলেন, FZ ভার্সন 2 বলেন, দিজ আর সাম মানে কি বলবো, এইগুলো হচ্ছে গিয়ে কমফোর্টেবল বাইক। বাট মানে যদি আপনি মনে করেন যে এটার সাথে আপনি নতুন কোনো বাইক আসলে লিস্টে যোগ করতে চান, দিস বাইক ইজ নট এ ব্যাড অপশন। তো আমি মোটামুটি সব ধরনের রাস্তাতে চালাইছি তো লাস্ট কিছুক্ষণ, সো আমার মোটামুটি একটা হয়ে গেছে অলরেডি। এই বাইকটার সাথে আমি নিজেও একটু সিঙ্ক আপ হয়ে গেছি। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সে যেটা হচ্ছে গিয়ে এই বাইকটা অ্যাজ কমফোর্ট মানে অ্যাজ সিমিলার লাইক হচ্ছে গিয়ে FZ25 এর মতো যে কমফোর্ট পাবেন, বাট FZ25 এর সাসপেনশন আমার কাছে মনে হয় এটা একটু স্টিফার 19-20, বাট স্টিল এটার সাসপেনশন ইউএসডি হইলেও এটার মানে ফিডব্যাক খুবই ভালো, মানে আমাদের দেশে রোড কন্ডিশনে চলার জন্য যথেষ্ট পরিমাণ ভালো বাইক। তো যারা আর কি ফ্যামিলি নিয়ে মুভ করতে চান, একটু মানে ভালো পারফরমেন্স চান, পাওয়ার চান, সাথে একটু কমফোর্টও চান, সিটটাও একটু বড় চান, তারা দেখতে পারেন 250 সিসি। যদি মানে আপনার পছন্দ হয় যদি যে হ্যাঁ আমি 250 সিসির বাইক নিব, আমার ফ্যামিলি নিয়ে কমিউট করা লাগবে, আমার পাওয়ার লাগবে, অকেশনালি আমি হাইওয়েতে যাব, দেন ইউ ক্যান কনসিডার দিস বাইক অর FZ25, যেহেতু আমি ওটা নিজেও চালাই। সো আপনার এই বাইকগুলোকে কনসিডারেশনে রাখতে পারেন। মানে এই বাইকগুলা বা 250 সিসির ম্যাক্সিমাম বাইকগুলো হচ্ছে মানে বলতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে মানে আন্ডার রেটেড, কারণ যেহেতু মেনটেন্যান্স খরচ একটু বেশি, সব কনজিউমাররা এই ধরনের বাইক নিতে চায় না। তো এখানে যে অবস্থা ছিল রাস্তার, তারপরে বাইকটা মোটামুটি ভালো ডেলিভার করছে সাসপেনশন। তো এই আর কি ওভারঅল। আর তবে হ্যাঁ, আফটার সেল সার্ভিসটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনার বাইককে হচ্ছে মানে যেহেতু একটা বাইক কিনবেন, ডেফিনেটলি যে কিনতেছেন তার হার্ড আর্ন মানি দিয়ে কিনতেছেন, আর ওই বাইকটা আপনি একটা লং টাইম ইউজ করবেন এইসব চিন্তা করে এইসব বাইক কিনতেছেন। সো ডেফিনেটলি যেটা হচ্ছে গিয়ে এই বাইকের যদি আফটার সেল সার্ভিস এরকম এনশিওর না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আসলে একটা প্রবলেম বলা যায়। তো আফটার সেল সার্ভিসটা আসলে একটা মেজর রোল প্লে করে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই, এবং যখনই যে বাইক কিনবেন যাতে এনশিওর হন যে ওই বাইকের কোম্পানি রিলায়েবল, ইঞ্জিন রিলায়েবল বা বাইক রিলায়েবল। কারণ আপনি একটা সময় গিয়ে পরে হয়তো বা আপনি বাইকটা চেঞ্জ করবেন বা যেটাই হোক, সেক্ষেত্রে যারা রিসেল ভ্যালুটাও ভালো থাকে। আবার একটা বাইক নিয়ে প্যারা খেলেই হবে না, আফটার সেল সার্ভিস দিতে গেলে। মানে আমি প্রিভিয়াসলি একটা ব্র্যান্ড ইউজ করে আসছি, আমার সাথে খুবই লিটারালি বাজে এক্সপিরিয়েন্স ছিল আফটার সেলস নিয়ে। সো সব কিছু মিলে যদি বলি, তো যে কোনো বাইক আপনি যখন নেবেন আপনার মানে পারপাস বুঝে নেবেন, কোন পারপাসে নিচ্ছেন এবং কী নিতেছেন, ওটার কেমন ফিডব্যাক বা আপনি আদার্স ইউজারদের কাছে শুনে বুঝে তারপর নেবেন। আমি আজকে এই বাইকের যতটুকু আপনাদেরকে আইডিয়া শেয়ার করছি, জাস্ট আমার 2 ঘন্টায় চালানোর যতটুকু এক্সপিরিয়েন্স আছে মানে হয়েছে আর কি, গ্যাদার হয়েছে, ওইটাই আপনাদেরকে শেয়ার করছি। কোনো কম কিছু শেয়ার করি নাই, কোনো বেশি কিছু শেয়ার করি নাই আপনাদেরকে। কারণ এই বাইকের যিনি ওনার মানে সিয়াম ভাই, সো উনি যেহেতু বাইকটা চালাইতেছে, বেশি কিলোমিটার হয় না, অনেক 270 কিলোমিটার কারেন্টলি বাইক রান করতেছে। তো উনি যদি এই বাইকটা লং টাইম ইউজ করে, হয়তো ওনার কাছে এরকম ভালো ফিডব্যাক পাওয়া যাবে, বা যারা এই বাইকটা ইউজ করতেছে তাদের কাছে অ্যাকচুয়াল বাইকের ফিডব্যাকটা পাওয়া যাবে আর কি। তো যাই হোক, এই আর কি, এই হচ্ছে ওভারঅল অবস্থা। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ নোটিফিকেশন ব্যাক ফ্রম মাই চ্যানেল। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো একটা লোকেশনে, নতুন কোনো একটা টপিক নিয়ে। তিন দিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইট সেফ।